ঢাকা দখল, তাদের 6 লাখ কর্মী যদি আসে না, পারবে না, এই সরকার পারবে না। তারা শাহবাগ দখল করে নেবে এবং যে বাংলাদেশে যে বিমানবন্দর রয়েছে, এই যে শাহজালাল বিমানবন্দর রয়েছে, ঢাকার যে প্রধান বিমানবন্দর রয়েছে, তো তারা সেটাও দখলে নেবে। তবে কি এবার বাংলাদেশের ক্ষমতা মোহাম্মদ ইউনূসের হাত থেকে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের হাতে চলে যেতে বসেছে? তবে কি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ? শেখ হাসিনা এমন একটা রাজনীতিবিদ এবং তার মাইন্ড সেট আপ এবং তার মেজাজ এমন, রাজনীতিতে শেখ হাসিনা এমন কোনো কৌশল নেই যেই কৌশল তিনি প্রয়োগ করেন না। আগামীকাল সারা বাংলাদেশে কি ঘটতে যাচ্ছে দেশ জুড়ে এই মুহূর্তে নানান চিন্তা, যে আগামীকাল আসলে কি। আসসালামু আলাইকুম দর্শক, আরো একটি নতুন সংবাদে আপনাদের সকলকে স্বাগতম জানাই। দর্শক, ইতিমধ্যে আপনারা ভিডিও শিরোনাম দেখে বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওটি কোন বিষয় হতে চলেছে। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি কেউ স্কিপ করবেন না। তো দর্শক, চলুন বিস্তারিত দেখে আসি। 6 লাখ লোক যদি কালকে সকালে ঢাকায় এসে দাঁড়ায়, আওয়ামী লীগের এক ডাকে, বুঝছেন, এই সরকার কই যে দেবো ভাই? আগে সরকার তো পলানোর জন্য ভারত ওদের আশ্রয় দিচ্ছিল, কারণ ভারতের সাথে সম্পর্ক ভালো ছিল। আমি তো বুঝি না এই সরকারের লোকগুলো তখন কোথায় যাবে। এই 6 লাখ লোক রাস্তায় আসলে ভাই এদের ট্রেনিং কোনো কিছু দরকার নেই। আওয়ামী লীগ এখন আওয়ামী লীগের যদি ক্ষমতা পুনরায় দখল করতে হয়, তা আমার তো মনে হয় না আওয়ামী লীগের এই গেরিলা ট্রেনিং এর কোনো প্রয়োজন আছে। কারণ আওয়ামী লীগের যে যুবলীগ আর ছাত্রলীগ আছে, তাদের হেলমেট বাহিনী, বটি লইকা বাহিনী, তারপরে তাদের হাতুর বাহিনী আর কি বাহিনী, হকি স্টিক বাহিনী, এইগুলি যারা আছে, বুঝছেন, এরা অলরেডি ওই ট্রেনিং এর যে মানে ট্রেনিং এর যে মানে হাই ট্রেনিং যেটাকে বলে আর কি, টপ ক্লাসে প্রোম্যাক্স লেভেলের যে ট্রেনিং আছে, অলরেডি সেই সব ট্রেনিং তারা শেষ করে ফেলাইছে বহুত আগে, বুঝছেন। এদেরকে ট্রেনিং দেওয়ার দরকার নেই। এখন আওয়ামী লীগ যদি চায় সত্যি সত্যি সরকার ফেলা দিতে, কিন্তু আমার বিশ্বাস কেন জানি মনে হয়, বুঝছেন, এটা সম্ভব। এর কারণ হলো বর্তমান যে সরকারটা রয়েছে ইউনূস সাহেবের, অত্যন্ত দুর্বল একটা সরকার, অত্যন্ত দুর্বল। বাংলাদেশের ইতিহাসে এত দুর্বল সরকার আসেনি। এই সরকারের সামনে জোরে গিয়ে হাঁচি দেন না, প্যান্টে মুতে দিবে অনেকে। এই সরকারের সামনে জোরে গিয়ে হাঁচি দেন, অনেক উপদেষ্টা আছে প্যান্টে মুতে দিবে। এটা আমার কোনো কথা না, একজনকে শুনলাম এই সে বলতেছে, টক শোতে গিয়ে বলতেছে এইসব কথাবার্তা। এত দুর্বল একটা সরকার। এর কারণ হলো এই সরকারের না আছে কোনো পাবলিক সাপোর্ট, এই সরকারের না আছে কোনো এথিক্স স্ট্যান্ড বা নৈতিক স্ট্যান্ড, বুঝছেন। নীতিগত ভাবে তো কোনো স্ট্যান্ডে নাই, পাবলিকের কোনো সাপোর্ট নাই, নানান রকম দুর্নীতির সাথে জড়িত, মানে প্যারাসের অবস্থা যেটাকে বলে, অদক্ষতার চরম পর্যায়ে পৌঁছে গেছে এই সরকার। তো কাজে কেউ তাদেরকে পছন্দ করে না। এই জন্য বললাম, আপনাদের মধ্যে কেউ যদি গিয়ে জোরে একটা হাসি দেন না, বুঝছেন, এদের সামনে গিয়ে প্যান্টে মুতে দিবে। তো এই যদি হয় বর্তমানে সরকারের অবস্থা, আর এরাই যদি চালায় বাংলাদেশের ল এনফোর্সমেন্ট, পুলিশ বাহিনী, তারপরে সামরিক বাহিনী, যারাই বলুন না কেন, এখন যেহেতু সরকার তারা চালায়, তো সরকারের অধীনেই ডিপার্টমেন্টগুলো থাকে। তো এখন আওয়ামী লীগের যে এই যে 30% যে সাপোর্টার রয়েছে বাংলাদেশে আওয়ামী লীগে, তো 18 কোটির 30% কত হয়? প্রায় 6 কোটি। আরে ভাই 6 কোটি বাদ দেন, 6 কোটির মাত্র 6 কোটি থেকে মাত্র 6 লাখ লোক যদি কালকে ঢাকা শহরে এসে দাঁড়ায়, রে ভাই মাথায় হাত। 6 লাখ লোক যদি কালকে সকালে ঢাকায় এসে দাঁড়ায়, আওয়ামী লীগের এক ডাকে, বুঝছেন, এই সরকার কই যে দেবো ভাই? আগে সরকার তো পলানোর জন্য ভারত ওদের আশ্রয় দিচ্ছিল, কারণ ভারতের সাথে সম্পর্ক ভালো ছিল। আমি তো বুঝি না এই সরকারের লোকগুলো তখন কোথায় যাবে। এই 6 লাখ লোক রাস্তায় আসলে ভাই এদের ট্রেনিং কোনো কিছু দরকার নেই আওয়ামী লীগের। আমি কিন্তু আওয়ামী লীগের সাপোর্টার না, আমি যা সত্যি তাই বলতেছি, বুঝছেন, একদম আম জনতা হিসেবে। তো এই 6 লাখ কর্মী যদি রাস্তায় এসে দাঁড়ায়, অবস্থাটা কি ভেবে দেখছেন? I am just promising you, বুঝছেন, আমি আপনাদেরকে বলে গেলাম, বুঝছেন, আওয়ামী লীগ উইল ব্যাক ভেরি সুন। আওয়ামী লীগ ফিরে আসবে। খালি আওয়ামী লীগ এটা সাহস করে বলুক থাকলে, আওয়ামী লীগের যে শেখ হাসিনার কথা বলা নাই, শেখ হাসিনা খালি ওই পশ্চিম ইয়ে থেকে, ভারত থেকেই খালি একটুখানি বলুক না, বলে দেখুক না, অমুক তারিখ কয়টা বাজে ঢাকা দখল, তাদের 6 লাখ কর্মী যদি আসে না, পারবে না, এই সরকার পারবে না। এখন আর আপনারা যারা এই সরকারের সমর্থক, তারাও আপনারা বুদ্ধি একটু মাথা খাটে একটু ভাবে, এই সরকারের পক্ষে সম্ভব কিনা আওয়ামী লীগকে ঠেকানোর জন্য। আওয়ামী লীগ কতটা দুর্ধর্ষ, কতটা ডেঞ্জারাস, কম বেশি আপনারা জানেন। 17টা বছর একটানা তারা ছিল, 17 থেকে 19 বছর তারা একটানা ছিল। তারা যে খাতারনাক হতে পারে, কি করতে পারে তারা ভালো করে জানে। घुच के मारेगा, घुच के मारेगा, घर में घुच के मारेगा, पर रब्बा कर देगा, सबको रब्बा कर देगा। যেটাকে বললাম না, ভারত তো আওয়ামী লীগ তো বেঁচে গেছে, পার্শ্ববর্তীদের ভারত, কেউ নৌকে উঠায়, কেউ লুঙ্গি উঠায় দৌড়ে, কেউ বর্ডার দিয়ে কোনো মতে পার হয়ে গেছে। ভারত সরকার তাদের কাজ করে দিয়েছে, কারণ ভারত তাদেরকে বন্ধু মনে করে। কিন্তু ভাই তোমাদের না যাওয়ার জায়গা আছে আমেরিকাতে, আরে মেয়ে পাসপোর্ট মিশাইবে করতে গা। দ্বিতীয়ত না যাওয়ার অবস্থা ছিল ভারতে। কি অবস্থা, কি যে অবস্থা বললাম আপনার জানে। তো যাই হোক, দেখি আর কয়টা দিন কি হয়। তবে কি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ? মূল বাস্তবতা হচ্ছে শেখ হাসিনা এমন একটা রাজনীতিবিদ এবং তার মাইন্ড সেট আপ এবং তার মেজাজ এমন, যেটা আপনারা বিগত সময়ে আপনারা দেখেছেন। বাস্তবিক অর্থে রাজনীতিতে শেখ হাসিনা এমন কোনো কৌশল নেই যেই কৌশল তিনি প্রয়োগ করেন না, সেটা নৈতিক হোক অথবা অনৈতিক হোক, সেই কৌশলগুলো তিনি ব্যবহার করেন। যেমন বিভিন্ন সময় শেখ হাসিনার যে বক্তব্যগুলো আপনারা শুনেছেন বিগত 16 বছরে, আপনারা দেখেছেন যে খালেদা জিয়াকে যখন ক্যান্টনমেন্টের বাড়ি থেকে বের করে দেওয়া হয়, ঠিক তারপর তিনি কী বক্তব্য দিয়েছিল,
যে আমাকে যে ক্যান্টনমেন্টে ঢুকতে দেয়নি, আমি প্রতিজ্ঞা করেছিলাম সেই সময় যে এই ক্যান্টনমেন্টের বাড়িতে আমি খালেদা জিয়াকে থাকতে দেব না। মানে শেখ হাসিনা এমন একটা ব্যক্তি, সে যখন কথা বলে বা বক্তব্য দেয়, এই বক্তব্যের এগেনিস্টে তার বিরুদ্ধে কী রিয়াকশন হতে পারে বা এটা মানুষ কী মনে করতে পারে, এটার কোনো চিন্তাধারা শেখ হাসিনা কখনো করেনি। বা বিগত 16 বছর আওয়ামী লীগ যেভাবে রাজনীতি করেছে, নিশ্চিতভাবে আপনারা ধরতে পারেন যে এই এমনভাবে রাজনীতিটা করেছে যে যদি কোনোরকম মানে আওয়ামী লীগ ছিটকে পড়ে, তাহলে আওয়ামী লীগের অবস্থা এখন যেটা হচ্ছে এর সাথে ভয়াবহ হওয়ার কথা ছিল। মানে সম্পূর্ণরূপে রিস্ক নিয়ে যে রাজনীতি করা, এটা কিন্তু শেখ হাসিনা সবসময় করে এসেছে এবং যে কয়দিন বেঁচে আছে আমার মনে হয় ততদিন পর্যন্ত সে সেটাই করবে, এতে কোনো সন্দেহ নেই। আপনারা একটু চিন্তা করেন, 5 আগস্টের পর শেখ হাসিনার যে কল রেকর্ডগুলো ভাইরাল হয়েছে, এই কল রেকর্ডগুলো যদি আপনি একটু বিচার বিশ্লেষণ করেন, তাহলে কি তাকে ভীত এরকম কোনো কিছু আপনি মনে করেছেন? এবং তার এই যে বক্তব্যগুলো, এই বক্তব্যগুলো কতটা আগ্রাসী ছিল সেটা একটু চিন্তা করেন তো। যে তিনি কি বলেছিলেন, তার বিরুদ্ধে যে কয়টা মামলা হয়েছে, এই কয়টা মানুষকে খুনের লাইসেন্স তিনি পেয়ে গেছেন। মানে এই অবস্থায় একটা দলের প্রধান এই জাতীয় বক্তব্য দেওয়া, এটা কি কখনো স্বাভাবিক রাজনীতির মধ্যে পড়ে? বা কোনো স্বাভাবিক রাজনীতিবিদ এই জাতীয় বক্তব্য দিতে পারে? বাস্তবিক অর্থে সেটা দিতে পারে না, কিন্তু তিনি সেটা দিয়েছেন। এরপর আসেন গোপালগঞ্জে যে ঘটনাটা ঘটলো, এই ঘটনার পরে আপনারা শুনেছেন যে একজন থানার ওসিকে আওয়ামী লীগের যে কোনো এক নেতা ফোন দিয়ে কি বলেছিল, যে আমি বঙ্গবন্ধুর গেরিলা বাহিনীর প্রধান বলছি, এবং একেবারে হুমকি দিয়ে কথাটা বলেছে। একটু চিন্তা করলে বুঝতে পারবেন যে এই বক্তব্যগুলো আসলে কিভাবে দিচ্ছে বা কোন রাজনীতির পলিসি হিসেবে দিচ্ছে। মানে আমি প্রথমে যেটা বলেছিলাম যে শেখ হাসিনা সম্পূর্ণরূপে একটা উগ্র মেজাজি, বলতে পারেন সে কখন কি করবে, কি করতে যাচ্ছে, এটা মনে হয় আগে থেকে কখনো কোনো পরিকল্পনা থাকে না। মানে যা ইচ্ছা তাই করার মতো সাহস সে সবসময় দেখায়। এবার আসি মূল আলোচনায়। বিগত সময়ে জামাত কিন্তু আওয়ামী লীগের মতো প্রায় অঘোষিত নিষিদ্ধ ছিল, কিন্তু জামাত ভিতরে ভিতরে তাদের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করেছে এবং তাদের দাওয়াতি কাজ পরিচালনা করেছে। যেহেতু জামাত ইসলামিক দল, তাই তাদের যে কার্যক্রমগুলো রয়েছে সব কিছু তারা ইসলামের মানদণ্ডে করার প্রয়োজন ছিল এবং সেটাই করেছে। কিন্তু আওয়ামী লীগ কিন্তু ইসলামিক দল না যে সব কিছু কোরআন এবং সুন্নাহ অনুযায়ী করবে। এমনকি শেখ হাসিনার রাজনীতির যে চিন্তাধারা, এতক্ষণ ধরে আমি আপনাদেরকে যেটা বললাম যে সে কি করছে, এই কর্মের পর তার কি হবে, এটার চিন্তা সে কখনো করেনি। মানে সে যদি কারো উপর প্রতিশোধ নিতে চায়, এটা বাস্তবায়ন করতে যা যা কিছু দরকার সব কিছু করবে। এখন একটু চিন্তা করেন, এই যে যে সংবাদটা প্রচার হলো যে একজন সেনাবাহিনীর কর্মকর্তা প্রশিক্ষণ দিচ্ছে আওয়ামী লীগকে, এবং এই প্রশিক্ষণের মাধ্যমে তারা গেরিলা আক্রমণ করবে, মানে গেরিলা যুদ্ধ পরিচালনা করবে। এখন অনেকেই বলতে পারেন বাস্তবে কি তারা সেটা পারবে? ভাই, বাস্তবে হয়তো তারা সরাসরি বাংলাদেশের সেনাবাহিনী বা পুলিশ বাহিনীর সাথে যুদ্ধে লিপ্ত হবে না, কিন্তু গুপ্ত যেই কর্মকাণ্ডগুলো এগুলো তারা করবে, এটা প্রায় নিশ্চিত। এবং এটাই হচ্ছে বাংলাদেশের ভয়ের কারণ। আর এই কারণে আমি সবসময় বলে এসেছি যে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে দিয়ে দেশকে স্থিতিশীল পরিবেশে রাখা যায় না। বাংলাদেশের ভাগ্য আসলে কোন দিকে যাচ্ছে? রাজনৈতিক দলগুলোর বাইরে ডক্টর মোহাম্মদ ইউনূসের উপর যখন এই জাতি আস্থা রেখেছিল, এনসিপি নামক রাজনৈতিক দলটার উপর যখন জাতি আস্থা রেখেছিল, সমন্বয়ক শব্দগুলো যখন ফেরেশতার সাথে সমতুল্য ছিল, সেই শব্দগুলো, সেই দলগুলো, সেই ব্যক্তিগুলো হাতে গোনা 2 জন ক্যারেক্টার বাদ দিলে হাসনাত আব্দুল্লাহ এবং তাসনিম যারা, বাকি যারাই আছেন হয়তো নিজে নয়তো তার সাথে চাঙ্গাপাঙ্গা, চেলাচেমুঙ্গা বিভিন্নভাবে বিতর্কিত হয়ে গেছেন। এখন এই দলটার উপর মানুষের আস্থা কতটুকু, বা এই ডক্টর মোহাম্মদ ইউনূসের কিংস পার্টির প্রতি আস্থা কতটুকু, বা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি আস্থা কতটুকু? তবে আস্থাকে ফিরিয়ে আনার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে এনসিপি। আগামীকাল সারা বাংলাদেশে কি ঘটতে যাচ্ছে, দেশ জুড়ে এই মুহূর্তে নানান চিন্তা যে আগামীকাল আসলে কি ঘটবে। কারণ একটা মূলা ঝুলিয়েছে এনসিপি। আমি মূলা বললাম এই কারণেই, এই যাবৎকালীন এদের যতগুলো পদক্ষেপ, এদের যতগুলো কার্যক্রম, সবগুলো জিনিসই দিন শেষে ট্র্যাক হারিয়ে ফেলেছে। হয়তো তেমন কিছুই দেখবো নাকি আসলে পরিবর্তনের জন্য আসলেই কিছু আসতে যাচ্ছে। দর্শক, আগামীকালকে বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক দিন হতে যাচ্ছে বলে জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আমরা ঐতিহাসিক দিন যেই কটা দেখি যে 7ই মার্চ এটা একটা ঐতিহাসিক দিন, অথবা 25শে ডিসেম্বর, 16ই ডিসেম্বর, 25শে মার্চ, এরকম বিভিন্ন জাতীয় ঐতিহাসিক দিন আছে। নতুন কি দিন আসতে যাচ্ছে, আগামীকাল কি ঘটবে? বলা হচ্ছে বাংলাদেশের জন্য নতুন কিছু আসতে যাচ্ছে। নিজেদের ফেসবুক পেজে এনসিপির এক বার্তা জানানো হয়েছে, বিপুল আগ্রহ এবং জনসমাগমের মাধ্যমে এনসিপি তার মাসব্যাপী দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচি সম্পন্ন করেছে।
বিগত জুলাই মাস জুড়ে এই বাংলাদেশের অসংখ্য জনপদে, গ্রামে গঞ্জে, শহরে নগরে এনসিপি গিয়েছিল। শ্রমিক, কৃষক, দিনমজুর, গৃহিণী সহ এদেশের বিভিন্ন পেশাজীবী মানুষের সঙ্গে দেখা করেছে। সেখানে এনসিপির নেতারা প্রতিশ্রুতি দিয়েছিল পদযাত্রা শেষে জনগণের এই কথাগুলো তারা তুলে ধরবেন, ঘোষণা করবেন নতুন বাংলাদেশের প্রতিশ্রুতি। তার মানে আগামীকালকে বেশ কিছু প্রতিশ্রুতি আমরা দেখতে পাবো, যেটা রাজনৈতিক দলগুলো সবসময় বলে থাকেন, কথা দিলাম তো, কথা আসলে কতটুকু পালন করবেন সেটা জরুরি না। বলা হয়েছে যে 2024 সালের 3রা আগস্ট একটা ঐতিহাসিক মুহূর্ত ছিল। কেন? সেখানে এক দফা ঘোষণা করা হয়েছিল। তো আগামীকালকে 3রা আগস্ট, তো সেই ঐতিহাসিক ক্ষণকে আপনার নতুন নির্দেশনা আবারও একটা আনতে যাচ্ছে এনসিপি। সেখানে তুলে ধরবেন এদেশের মানুষের চাওয়া পাওয়া, আগামীর বাংলাদেশ বিনির্মাণে এনসিপির প্রতিশ্রুতি, এবং ঘোষণা করবেন জুলাই ঘোষণাপত্র এবং সনদ বাস্তবায়নের দাবিতে পরবর্তী কর্মসূচি। 64 জেলা থেকে এনসিপির নেতাকর্মীরা আগামীকালকে ঢাকায় আপনার উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয়েছে। উপজেলার সমন্বয় কমিটিকে নিজ নিজ অঞ্চল তত্ত্বাবধায়কের সঙ্গে সমন্বয় করে এই ঐতিহাসিক প্রোগ্রামটিকে সফলভাবে বাস্তবায়ন করার নির্দেশনা দিয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে আগামীকালকে উপস্থিতির পরিমাণ কি থাকবে? অতীতের মতন সরকারিভাবে কি তাদেরকে গাড়ি ঘোড়া সহযোগিতা করা হবে, অথবা এই মুহূর্তে সমন্বয়ক নামক অধিকাংশ চাঁদাবাজরা যেভাবে প্রকাশ্যে গোপনে বিভিন্ন জায়গা থেকে চাঁদাবাজি করছেন, এই প্রোগ্রামের জন্য আগামীকালকে বা আজকে থেকে নতুন করে আবার কি স্থানীয় ব্যবসায়ীদেরকে চাঁদা দিতে হবে? টাকা কোথায় পাবে? এই দলটির আয়ের উৎস কি? নানান প্রশ্ন তৈরি হয়েছে। একজন সমন্বয়ক একাই 2-4-20 কোটি টাকার মালিক হয়ে গেছে, জায়গায় জায়গায় বাড়িঘর পাওয়া যাচ্ছে। প্রতিদিনই বাংলাদেশের বিভিন্ন জায়গায় তথাকথিত কিছু সমন্বয়করা চাঁদাবাজি করে যে পরিমাণ বাংলাদেশকে অস্থির করছে, সেখান থেকে এনসিপির এই আহ্বান আদৌ কি কাজে দিবে? এটা ঐতিহাসিক দিন আসলে হতে যাচ্ছে। জামাতের সাথে এই মুহূর্তে একটা দূরত্ব আছে, বিএনপির সাথে তো আছেই, আর আওয়ামী লীগ তো বসে আছে উৎপাতার জন্য। এই সকল কিছু চ্যালেঞ্জকে মাথায় রেখে আগামীকালকে এনসিপি কি পরিমাণ নেতা কর্মী সমবেত করতে পারে, যাতে সারা বাংলাদেশ থেকে তারা ডাক দিয়েছেন, হয়তো নতুন আর একটা যাত্রা তৈরি হবে। তবে এই যাত্রায় ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের যে প্রশাসন, তারা কতটুকু সহযোগিতা করবেন তলে তলে, সেইটাও অনেকে প্রশ্ন শুরু করেছেন। তবে আমি মনে করি এটা দরকার আছে নিজেদের ওজন বোঝার জন্য। এনসিপি যে কর্মকাণ্ড চালিয়েছে, আগামীকালকে হয়তো তারা ফলটা পেতে যাবে। তবে ফলের মধ্যে যদি ব্যাকআপ ফল থাকে, তাহলে সেই ফল কিন্তু কাজে দিবে না। কারণ দিন শেষে আপনার যারা লোক নিজস্ব, তারা দিয়া আপনি 100 জন লোক থাকা ভালো। আর যে ভাড়া কইরা টেকনিক্যালি সাপোর্ট দিয়া, টাকা পয়সা দিয়া মানুষ আইনা লোক দেখানোর যে প্রক্রিয়া বাংলাদেশে চলমান, সেটা হলে বাংলাদেশের মানুষ আশ্চর্য হবে না। দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং সবকিছু বুঝতে পেরেছেন। এ বিষয় নিয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে, আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।